স্টুডেন্টস, এটা তোমাদের ফোর্থ সেমেস্টার এসএসসির একটা টপিক, এইচআইভি ডিটেকশন। ওখানে র্যাপিড ডিটেকশন কিটসের ব্যাপারে লেখা আছে, সেটার উপর আমি একটা লেকচার আপলোড করব। এই লেকচারটা বুঝতে তোমাদের খুব একটা অসুবিধা হবে না, তার কারণ হচ্ছে তোমাদের এলাইজার কনসেপ্ট খুব ভালো আছে। তো আমি সেটা ধরে নিয়েই পড়াচ্ছি যে তোমরা এলাইজা ব্যাপারটা কমপ্লিটলি বোঝো, যার জন্য আর কি এখানেও তোমরা খুব ইজিলি বুঝতে পারবে। কয়েকটা জিনিস আমি বলবো লেকচারটা শুরু করার আগে, যে দিস ইজ আ থিওরিটিক্যাল বেসিস ফর এইচআইভি ডিটেকশন, কিন্তু এইচআইভি ডিটেকশন কিন্তু অ্যাকচুয়ালি খুব একটা সোজা টেস্ট নয়। ঠিক আছে, তোমাদের যখন এইচআইভি ডিটেকশন টেস্টের জন্য একটা পারমিশন লাগে, ঠিক আছে, একটা কনসেন্ট ফর্ম লাগে, সেই কনসেন্ট ফর্ম সই করলে তবেই এইচআইভি ডিটেকশন টেস্ট হয়। এবং কোনো একটা টেস্ট পজিটিভ এলে তাকে কিন্তু আমরা এইচআইভি পজিটিভ বলতে পারি না। তারপরেও একাধিক টেস্ট করে কনফার্ম করতে হয়, স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, বিভিন্ন রকমের ইনক্লুসিভ টেস্ট করে তবেই আমরা কিন্তু কাউকে এইচআইভি পজিটিভ বলতে পারি, কারণ আমাদের সোসাইটিতে এখনো এইচআইভি নিয়ে একটা স্টিগমা আছে। আর এছাড়াও হচ্ছে যে এই টেস্টগুলোয় একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কন্ট্রোল। হ্যাঁ, মানে টেস্টটা এই র্যাপিড কিট দিয়ে যখন আমি কোনো টেস্ট করছি, টেস্টটা ঠিকমতো ওয়ার্কআউট করলো কি না সেটার জন্য কিন্তু আমাদের একটা কন্ট্রোল রাখতে হবে। তোমরা শুনেই থাকবে আমরা যখন পিসিআর করি তখন একটা পজিটিভ কন্ট্রোল রাখি। তো পজিটিভ কন্ট্রোলটা আমরা কিসের জন্য রাখছি? পজিটিভ কন্ট্রোলটা রাখার কারণ হচ্ছে যে পিসিআরটা ইটসেলফ ঠিকঠাক কাজ করছে কিনা, তোমার রেসপেক্টিভ জিন যেটাকে তুমি অ্যামপ্লিফাই করতে চাইছো সেটা প্রেজেন্ট আছে, অ্যাবসেন্ট আছে ইত্যাদি, এইগুলো তো একটা ফ্যাক্টর। কিন্তু ধরো অনেক ক্ষেত্রে দুটো জিনিস আমাদের মাথায় রাখতে হবে, একটা ফলস পজিটিভ, সেটা হচ্ছে এইচআইভি নেই কিন্তু পজিটিভ দেখাচ্ছে, আর একটা হচ্ছে ফলস নেগেটিভ, মানে এইচআইভি আছে কিন্তু নেগেটিভ দেখাচ্ছে। তো এই দুটোর জন্য আমাদের কন্ট্রোল রাখতে হয়। পিসিআর এর ক্ষেত্রে যেটা বলছিলাম, হয়তো জিনটা নেই কিন্তু দেখাচ্ছে জিন আছে, সেটা ফলস পজিটিভ। বা জিনটা আছে কিন্তু দেখাচ্ছে যে না জিনটা নেই, সেটা তো এই কারণেও হতে পারে যে পিসিআরটাই ঠিকমতো ওয়ার্কআউট করেনি, ট্যাগ পলিমারেজ খারাপ, বা অন্য কিছুতে কোনো প্রবলেম আছে, বাফারে, ডিএনটিপিতে, এক্সেট্রা এক্সেট্রা। সেটা তুমি বুঝবে কি করে? তার জন্য একটা পিসিআর আমাদের এমন সঙ্গে চালাতে হবে যেটা আর কি শিওর শট ওঠেই, মানে পিসিআরটা শিওর শট জিনটাকে অ্যাম্প্লিফাই করবেই। তো এখানেই পজিটিভ কন্ট্রোল এবং নেগেটিভ কন্ট্রোল, এই কনসেপ্টগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এরপরে একটা খুব ছোট্ট ইন্টারেস্টিং গল্প বলবো তোমাদের। সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ আমি অনেক বছর আগে, প্রায় বছর দুয়েক তিনেক আগে একটা গল্প পড়েছিলাম। গল্পটা হচ্ছে গিয়ে, আমি গল্পটা হয়তো তোমাদের আগেও বলেছি, যে রানীগঞ্জ, মানে আসানসোলের আগে যে রানীগঞ্জ, সেখানে একটি ছেলে, সে ফল খেয়েছিল, তরমুজ খেয়েছিল, খেয়ে বাচ্চা ছেলে, সে এইচআইভি ইনফেক্টেড হয়ে গেছে। কিভাবে? না, বলা হচ্ছে যে তরমুজ বিক্রেতা যে, তার শরীরে এইচআইভি জার্ম ছিল, এবং তরমুজটি কাটার সময় তার হাত কেটে যায় সামহাউ বটিতে, এবং কয়েকটি রক্ত বিন্দু তরমুজের ওপর পড়ে। এবারে সেই ছেলেটি যখন তরমুজটি খায়, তার কিছুক্ষণের মধ্যেই সে আর কি অসুস্থ বোধ করতে শুরু করে, এবং তারপরে দেখা যায় গিয়ে হচ্ছে তার পরদিন তাকে টেস্ট করতে নিয়ে গিয়ে দেখা যায় যে সে এইচআইভি পজিটিভ, এবং 15 দিনের মধ্যে তার এইডসের সিমটম ডেভেলপ করে যায়। আদার দেন অল দ্য থিংস দ্যাট আর মেড আপ ইন দিস স্টোরি, এই গল্পটি সম্পূর্ণ ভুল। হোয়াটসঅ্যাপে যে বিভিন্ন ধরনের রিউমার্স ছড়ানো হয়, সেই ধরনের একটি রটনা। তার কারণ হচ্ছে যে এটা আমরা অনেকেই জানি যে ভাইরাসটা ইয়ারে সার্ভাইভ করতে পারবে না ওইভাবে 1 মিনিটের বেশি, বা এইভাবে কখনোই খেলে সে ভাইরাসটা তো কোনো বডি ফ্লুইডের কন্ট্যাক্টে আসছে না, আনলেস ছেলেটির এলিমেন্টারি ক্যানালে কোনো আলসার আছে, ফলে সেটা ব্লাডের কন্ট্যাক্টে না এলে এইচআইভি সংক্রমণটা হবে কি করে? মানে ভাইরাসটা যদি আমি এটা খাবারে থাকে, আমি খাবারটা খাই, তাহলে তো আর এইচআইভি হবে না। তার থেকেও যেটা বড় কথা, যে কোনো ভাইরাসের একটা ইনকিউবেশন পিরিয়ড আছে, মানে এইচআইভি যদি কাউকে ইনফেক্ট করে 16 দিনের আগে কিন্তু আমি কোনো অ্যান্টিজেন তার ব্লাডে পাবো না। আবার রিপিট করছি, এইচআইভি যদি কাউকে ইনফেক্ট করে, আমি কিন্তু 16 দিনের আগে কোনো অ্যান্টিজেন তার ব্লাডে পাবো না, কারণ একটি ভাইরালের ইনকিউবেশন, ভাইরাল ইনফেকশনের ইনকিউবেশন পিরিয়ড আছে। এইচআইভির কোনো প্রোটিন 16 দিনের আগে তার ব্লাডে পাবো না। দ্বিতীয় হচ্ছে,
সেই প্রোটিনের এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হতে কিন্তু 4 থেকে 12 সপ্তাহ লাগে। ওকে, তো এবং আমি তোমাদের আগেও এই কথাটা বলেছি যে কোনো একটি টেস্ট, মানে তুমি টেস্টটা কখন করছো, হয়তো সেই সময় অ্যান্টিবডি তৈরি হয়নি, তারপরে অ্যান্টিবডি তৈরি হয়েছে, কোনো একটি টেস্ট পজিটিভ এলে কিন্তু আমরা কাউকে এইচআইভি পজিটিভ বলতে পারি না। আবার যার এইচআইভি পজিটিভ হওয়ার খুব হাই সম্ভাবনা আছে, একটি টেস্ট নেগেটিভ এলে, হ্যাঁ, কিন্তু আমরা সেই লোককে এইচআইভি নেগেটিভও বলতে পারি না, আরও একাধিক টেস্ট করা হয়। এই টেস্টগুলো কি, সেটা হচ্ছে যে উই ক্যান ডিটেক্ট দ্য অ্যান্টিজেন, উই ক্যান ডিটেক্ট দ্য অ্যান্টিবডি, অর উই ক্যান ডিটেক্ট বোথ টু বি ভেরি শিওর ইন কেস অফ অ্যাম্বিগুয়াস রেজাল্টস। মানে ধরো কোনো সেক্স ওয়ার্কার কিন্তু হওয়ার খুব সম্ভাবনা আছে কিন্তু বারবার নেগেটিভ আসছে, সো উই ক্যান গো ফর বোথ দ্য টেস্টস অ্যাকচুয়ালি। ঠিক আছে, তাহলে এইখানে আমাদের সেটা উদ্দেশ্য না, আমি তোমাদের জাস্ট টেস্টটার বেসিস বলবো। ফলে ওই একদিনে আমার এইচআইভি মানে ইনফেক্টেড হলাম, পরদিন দেখা গেল গিয়ে হচ্ছে, মানে একদিন আমি ভাইরাসের কন্ট্যাক্টে এলাম, পরদিন দেখা গেল আমার ব্লাডে এইচআইভি পজিটিভ আমি হয়ে গেছি, দিস ইজ নট, সিম্পলি নট পসিবল। আর 15 দিনের মধ্যে এডসের সিমটম ডেভেলপ হওয়া মিনিমাম 6 মাস লাগে, 2 থেকে 6 মাস। ঠিক আছে, এটা ইট ক্যান এক্সটেন্ড আপ টু 10 years অলসো, আর ইউ মে লিভ অ্যাসিমটোমেটিক্যালি থ্রু আউট ইউর লাইফ, সেটাও কিছু বলা যায় না। তো যাই হোক, এই জায়গায় এবার আমরা একটু টেস্টগুলোয় ফোকাস করি। দিজ আর ভেরি ভেরি ইজি টেস্ট। প্রথমে হচ্ছে যে এলাইজা, আমরা এখানে অ্যান্টিবডি ডিটেকশন টেস্ট, মানে তোমার ব্লাডে অ্যান্টিবডি আছে কি না ওই পার্টিকুলার এইচআইভির বিভিন্ন প্রোটিনের এগেনস্টে। দিস ইজ আ স্ট্যান্ডার্ড টেস্ট। ওকে, কিন্তু এই টেস্টটা কিন্তু একটা সাফিসিয়েন্ট ইনকিউবেশন পিরিয়ডের পর করলে তবেই তুমি রেজাল্ট দেখতে পাবে। ওকে, তাহলে এইখানে কি করা হয়, ইটস আ ভেরি সিম্পল থিং। এইচআইভির যে মোস্ট কমন অ্যান্টিজেন বা কমন প্রোটিন, দ্যাট ইজ P24, এই P24টাকে আমি ইমোবিলাইজ করে নিলাম একটা এলাইজা প্লেটে বা একটা গ্লাস প্লেটে। এইবারে আমি তোমরা এলাইজা খুব ভালোই জানো, কি করলাম, আমার যে সেরামটা, মানে আমার যে ব্লাডটা, সেটা আর কি পাস করালাম উইথ অল ব্লাড প্রোটিনস অ্যান্ড এভরিথিং। যদি আমার ব্লাডে এইচআইভির P24 এর এগেনস্টে অ্যান্টিবডি থাকে, তাহলে সেটা বাইন্ড করে যাবে P24 কে, P24 ইমোবিলাইজড রয়েছে, বাকি আনবাউন্ড অ্যান্টিবডি আমি ওয়াশ করে দিলাম। নেক্সট স্টেপে আমি একটা অ্যান্টি হিউম্যান সেকেন্ডারি অ্যান্টিবডি দিলাম উইথ আ মার্কার, মানে উইচ শোজ দ্য কালার। আমরা জানি যেটা এনজাইমেটিক বা ফ্লুরোসেন্স হতে পারে, যে এনজাইম লিঙ্ক থাকতে পারে বা কোনো ফ্লুরোফোল লিঙ্ক থাকতে পারে, ইউ নো দ্যাট, দ্যাট ইজ দ্য মার্কার। তো সেই সেকেন্ডারি অ্যান্টিবডিটা কি করবে, এবারে আমার যে প্রাইমারি হিউম্যান অ্যান্টিবডি যেটা P24 এ বাইন্ড করেছিল তার সাথে বাইন্ড করবে এবং কালার দেবে। যদি কোনো কালার আমি না পাই, তার মানে কি, তার মানে আমার ব্লাডের মধ্যে P24 এর এগেনস্টে কোনো অ্যান্টিবডি নেই যেটা P24 কে বাইন্ড করেনি, ফলে কোনো সেকেন্ডারি অ্যান্টিবডি এসে অ্যান্টি হিউম্যান অ্যান্টিবডিকে কিন্তু বাইন্ড করছে না। প্রত্যেকটা স্টেপে আমরা যে এক্সেস অ্যান্টিবডিজ আছে বা অ্যান্টিজেন্স আছে সেগুলোকে ভালো করে বাফার দিয়ে ওয়াশ করে দেবো ফর কন্ডাক্টিং দিস কাইন্ড অফ এলাইজা, অ্যান্ড দিস ইজ ফর দ্য ডিটেকশন অফ অ্যান্টিবডি। তোমরা দেখতে পাচ্ছ প্রথম ছবিতে 4টে স্টেপ আছে, 1 2 3 4। 1-এ আমি P24 যে অ্যান্টিজেনটা আছে সেটাকে ইমোবিলাইজ করলাম গ্লাস প্লেটের ওপর। স্টেপ 2-তে আমি কি করছি না, আমি আমার ব্লাডেটাকে পাস করাচ্ছি। সো ব্লাডে যদি P24 এর এগেনস্টে কোনো অ্যান্টিবডি থাকে সেটা বাইন্ড করছে P24 অ্যান্টিজেনকে। থার্ড স্টেপে আমি কি করছি না, অ্যান্টি হিউম্যান অ্যান্টিবডি, যেটা আমার যে অ্যান্টিবডিটা P24 কে বাইন্ড করেছে সেটাকে বাইন্ড করছে, এমন কোনো অ্যান্টি হিউম্যান অ্যান্টিবডি দিলাম which could be attached with an enzyme. ফোর্থ স্টেপে কি, আমি একটা ক্রোমোজেনিক সাবস্ট্রেট দিলাম, এটা একটি ক্রমিক প্রোডাক্ট তৈরি করলে and I could see the color. এইখানে এই ধরনের সেন্সিটিভ টেস্টের ক্ষেত্রে আমাকে কিন্তু একটা সবসময় পজিটিভ কন্ট্রোল চালাতে হবে, মানে যেখানে I could see the color, ওকে, মানে I will manually supply this anti P24 অ্যান্টিবডি, মানে P24 এর এগেনস্টে P24 প্রোটিনের এগেনস্টে অ্যান্টিবডি আমি ম্যানুয়ালি সাপ্লাই করব, তাহলে সেই স্ট্রিপটায় কিন্তু অলওয়েজ আই গেট আ পজিটিভ রেজাল্ট, সো দ্যাট উই হ্যাভ টু সি যে এই এলাইজা রিয়াকশনটা প্রপারলি ওয়ার্কআউট করছে। মানে সেই P24 এর এগেনস্টে যে অ্যান্টিবডিটা সেটা আমি বাইরে থেকে সাপ্লাই করছি, দ্যাটস নট প্রেজেন্ট ইন মাই ব্লাড, বাট একটা টেস্ট আমি ওটাও করব টু সি whether this ELISA is working out or not, and this is true for
all the other things that I am going to say. নেক্সট হচ্ছে এলাইজার মাধ্যমে আমি যদি অ্যান্টিজেন ডিটেক্ট করতে চাই, তাহলে অ্যান্টিজেন ডিটেকশনটা কিন্তু অনেক তাড়াতাড়ি করা যেতে পারে, মানে ইন দ্য আর্লিয়ার ফেজ অফ দ্য ইনফেকশন। যত আর্লি তুমি এই ধরনের ডিজিজকে ধরবে ততই তোমার প্রিভেনশনের চান্সেস, মানে প্রিভেনশন মানে কি বলবো, সেকেন্ডারি রিহ্যাবিলিটেশন থেরাপি বা সেকেন্ডারি অ্যান্টিবায়োটিক থেরাপি বা একটা স্টপ করা, যে হিন্ডার করা যে ডিজিজটাকে, মানে ইন্টারফেরন্স দিয়ে ইন্টারফেরন্স দিয়ে তুমি ট্রিট করছো বা রেট্রোভাইরাল ড্রাগ দিয়ে ট্রিট করছো, সেগুলো অনেক আর্লিয়ার স্টেপে শুরু করলে তোমার যদি পপুলেশন বা টাইটার কম থাকে, দেয়ার আর চান্সেস যে ইনফেকশনটা মাইল্ড হবে আর কি। নেক্সট, অ্যান্টিজেন ডিটেকশন কিটটা তাই জন্য একটু আর কি ফাস্ট ইনফেকশনটাকে ডিটেক্ট করতে পারে। এখানেও সিমিলার আমি পজিটিভ কন্ট্রোল রাখবো। এখানে আমি কি করছি, এখানে আমি P24 এর এগেনস্টে একটি অ্যান্টিবডিকে ইমমোবিলাইজ করে দিলাম এলাইজা প্লেটে। এইবারে আমার ব্লাডে যদি HIV P24 থেকে থাকে, মানে আমার যদি HIV সংক্রমণ হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আমি ব্লাডটাকে পাস করাচ্ছি গিয়ে হচ্ছে ওই অ্যান্টিবডিটার উপর দিয়ে। এবারে আমার যে P24 সেটা কি হচ্ছে, যে P24 এর যে এগেনস্টে যে অ্যান্টিবডিটা যেটা ইমমোবিলাইজ আছে এলাইজা প্লেটে, সেটার সঙ্গে বাইন্ড করে গেল। ওকে, P24 অ্যান্টিজেনটা P24 এর এগেনস্টে যে অ্যান্টিবডিটা আছে এলাইজা প্লেটে সেটার সঙ্গে বাইন্ড করে গেল। নাও নেক্সট হোয়াট ডু আই ডু, আই ওয়াশ দ্য রেস্ট আউট দিস P24 antigen. Now I provide a antibody which can recognize P24 in a different domain. This could be a human antibody as well, কোনো অসুবিধা নেই। তাহলে দিস ইজ অ্যান এক্সাম্পল অফ স্যান্ডউইচ এলাইজা, যেটার মাধ্যমে আমরা অ্যান্টিজেন ডিটেক্ট করছি। এবার এই অ্যান্টিবডিটা এই P24 কে একটা ডিফারেন্ট ডোমেনে বাইন্ড করলো। ওকে, ইউ নো স্যান্ডউইচ এলাইজা ভেরি ওয়েল। সো ফার্স্ট স্টেপ, দেখো এখানেও তুমি এলাইজা অ্যান্টিজেন ডিটেকশন টেস্টের স্টেপসগুলো দেওয়া আছে। ফার্স্ট স্টেপ হচ্ছে ইউ হ্যাভ অ্যান অ্যান্টিবডি ইমোবিলাইজ। সেকেন্ড স্টেপ, ইউ আর passing the blood, so if there is any P24 that could bind with that antibody. Third step is, now you provide another antibody that binds to a different domain of this P24, তাহলে স্যান্ডউইচ হয়ে গেল। ফোর্থ স্টেপে কি করব, আমি যে ডিফারেন্ট ডোমেন বাইন্ড করছে P24 এর সেই অ্যান্টিবডিটার এগেনস্টে একটা অ্যান্টিবডি দিচ্ছি, সেকেন্ডারি অ্যান্টিবডি উইথ অ্যান এনজাইম। আবার বলছি, যে ডিফারেন্ট ডোমেনটা বাইন্ড করলো P24 এ সেই অ্যান্টিবডিটা একটা অ্যান্টিবডি দিচ্ছি উইথ আ মার্কার, দ্যাট কুড বি অ্যান এনজাইম। অ্যান্ড ফিফথ স্টেপে কি, আমি একটা কালার্ড ক্রোমোজেনিক সাবস্ট্রেট দিলাম, যেটা একটা কালার্ড প্রোডাক্ট দিল। তাহলে ইন দ্য সেকেন্ড স্টেপ যদি P24 ইমমোবিলাইজড অ্যান্টিবডিকে বাইন্ড করে থাকে, তবেই কিন্তু সাবসিকুয়েন্ট রিয়াকশনসগুলো হবে। ওকে, অ্যান্ড আমরা কি করব, আমরা থরলি ওয়াশ করব যাতে কোনো নয়েজ আমরা না পাই। সো দিস ইজ দ্য এক্সাম্পল অফ স্যান্ডউইচ এলাইজা থ্রু উইচ উই আর ডিটেক্টিং অ্যান্টিজেনস অফ HIV ইন আওয়ার ব্লাড। এই দুটো হচ্ছে র্যাপিড টেস্ট, এইভাবে করা যায়। এছাড়াও আমি তোমাদের আরেকটা ছোট টেস্টের ব্যাপারে বলি, সেটা হচ্ছে ওয়েস্টার্ন ব্লট। ওয়েস্টার্ন ব্লট বেসিক্যালি কি, কিছুই না, SDS পেজ, ঠিক আছে, SDS পেজে আমি কিছু প্রোটিন রান করছি, তারপরে ট্রান্সফার অ্যাপারেটাসের সাহায্যে আমি সেই প্রোটিনগুলো ট্রান্সফার করে দিলাম একটা নাইলন বা একটা PVDF মেমব্রেনে। ঠিক আছে, কিভাবে ট্রান্সফার অ্যাপারেটাসের সাহায্যে ট্রান্সফার করা যায় ওয়েস্টার্ন ব্লটিং, সেটা তো এইবার আমি তোমাদের পড়াবো, ফলে পড়িয়ে দেবো, ডোন্ট ওয়ারি। এইবারে সেই মেমব্রেনে আমি সেই প্রোটিনগুলোর এগেনস্টে কোনো অ্যান্টিবডি দিচ্ছি উইথ সাম কাইন্ড অফ আ মার্কার, দ্যাট কুড বি অ্যান এনজাইম অর আ ফ্লুরোসেন্ট ট্যাগ। ঠিক আছে, তাহলে যে প্রোটিনগুলো আমার নাইলন মেমব্রেনে ট্রান্সফার হয়েছে বা যে প্রোটিনগুলো আমার জেলে প্রেজেন্ট ছিল, সেই প্রোটিনগুলোর এগেনস্টে আমি যদি কোনো অ্যান্টিবডি দিই, তবে সেই অ্যান্টিবডিটা ওই মেমব্রেনে বাইন্ড করবে এবং অ্যান্টিবডির সাথে যেহেতু একটা এনজাইম বা ফ্লুরোসেন্ট মার্কার আছে, সো দ্যাট কুড গিভ আ কালার, মানে এনজাইম থাকলে আমি ক্রোমোজেনিক সাবস্ট্রেট দিলে ক্রোমিক প্রোডাক্ট দেব। তাহলে এইটা কেন ব্যবহার করা হয়,
যে আমার ধরো একটা সেল লাইজেট আছে, হোল সেল প্রোটিন আছে, তার মধ্যে একটি নির্দিষ্ট প্রোটিন প্রেজেন্ট আছে কিনা সেটা আমি কিভাবে জানতে পারবো? আমি পুরো সেল লাইজেটটাকে এসডিএস পেজে চালালাম, তারপর সেটাকে নাইলন মেমব্রেনে ট্রান্সফার করলাম, এবং আমি যে প্রোটিনটা প্রেজেন্ট আছে কিনা যেটার জন্য সার্চ করতে চাইছি সেটার এগেনস্টের অ্যান্টিবডি দিয়ে এবার আমি নাইলন মেমব্রেনটাকে ট্রিট করলাম। যদি সেই প্রোটিনটা প্রেজেন্ট থাকে তবে কি হবে না, অ্যান্টিবডিটা বাইন্ড করবে সেই প্রোটিনটার সাথে, এবং ডিউ টু দ্য মার্কার ইট উইল গিভ সাম কালার। ক্লিয়ার হচ্ছে তো? ওকে, এইবারে আমি একটা জিনিস তোমাদের বলি, সেটা হচ্ছে যে এইচআইভির ক্ষেত্রে এই টেস্টটা কিভাবে করা হয়। দেখো, এখানে একাধিক দুভাবে করা যেতে পারে। একটা হচ্ছে যে সিম্পল, আমি আমার ব্লাডে যে প্রোটিনস আছে সেইগুলোকে ওয়েস্টার্ন ব্লটে, মানে সেগুলোকে একটা জেলে চালিয়ে দিলাম। এবার এইচআইভির প্রোটিনের এগেনস্টে যে অ্যান্টিবডি আছে আমি সেইগুলো আর কি ইনকিউবেট করছি, মানে জেলের থেকে মেমব্রেনে প্রোটিনগুলোকে ট্রান্সফার করার পর মেমব্রেনটাকে ইনকিউবেট করছি এইচআইভির প্রোটিনের এগেনস্টে যে অ্যান্টিবডিগুলো আছে সেই অ্যান্টিবডিগুলোর সাথে। যদি আমার ব্লাডে এইচআইভি প্রোটিনস প্রেজেন্ট থাকে তাহলে সেই অ্যান্টিবডিসগুলো বাইন্ড করবে এইচআইভির সাথে, and those antibodies could be tagged with some kind of a marker and they will give some color. This is one way. বাট এইটা করার জন্য আমাকে কিন্তু সবসময় একটা কন্ট্রোল চালাতে হবে। দেখো, এখানে লেন ওয়ানটা হচ্ছে গিয়ে কন্ট্রোল। সেখানে কি হচ্ছে, সেখানে আমি নর্মাল এইচআইভির যে প্রোটিনসগুলো আছে সেগুলো সব নিয়েছি এবং তাদের এগেনস্টে আমি অ্যান্টিবডি দিয়েছি, দিয়ে আই হ্যাভ সিন দ্য কালার। লেন টুতে কি হচ্ছে না, লেন টুতে হচ্ছে আমার ব্লাডে, তার মধ্যে সবকটা প্রোটিন আমি পাবো এর কিন্তু কোনো মানে নেই, বাট আই এম গেটিং আ লট, 7 প্রোটিনস, দ্যাটস আ লট। তাহলে 7টা প্রোটিন আমার ব্লাডেও প্রেজেন্ট আছে যেগুলো এইচআইভির প্রোটিন, দ্যাটস মাই আই এম ডেফিনেটলি ইনফেক্টেড উইথ এইচআইভি। থার্ড হচ্ছে দিস ইজ এ ইনফেক্টেড নয়, কারণ এর মধ্যে এইচআইভির কোনো প্রোটিনই প্রেজেন্ট দেখা যাচ্ছে না। ফার্স্ট, সেকেন্ড আর থার্ড তিনটে মেমব্রেনকেই কিন্তু আমি অ্যান্টিবডি দিয়ে ট্রিট করেছি আগেনস্ট এইচআইভি প্রোটিন। ফার্স্টে সবকটা এইচআইভি প্রোটিন ছিল, তাই অ্যান্টিবডি সব বাইন্ড করেছে এবং সেই রিজিয়নগুলোয়, যে রিজিয়নে বাইন্ড করেছে উই কুড সি কালার্ড ব্যান্ড। সেকেন্ডে 7টা পাওয়া গেছে, থার্ডে একটাও পাওয়া যায়নি। এইবার আমি বলবো অ্যাকচুয়ালি টেস্টটা কিভাবে করা হয়। দিস ইজ দ্য কনসেপ্ট। কনসেপ্টটা হচ্ছে, এইটা তো আমি বললাম যে এইচআইভি অ্যান্টিজেন আমার ব্লাডে আছে কিনা ডিটেক্ট করা, কারণ সেই প্রোটিনসগুলো আমি চালালাম এবং তার এগেনস্টে অ্যান্টিবডি দিয়ে দেখলাম যে 7টা এইচআইভি প্রোটিন বা অ্যান্টিজেন আমার ব্লাডে আছে, আমি যদি সেকেন্ড হয়, আর থার্ড অন্য একজন কারো যার একটাও নেই। ইন রিয়ালিটি এইভাবে কিন্তু অ্যান্টিবডিও ডিটেক্ট করা যায় আমার ব্লাডে আছে কিনা, বিকজ উই আর অলওয়েজ ইন্টারেস্টেড টু ডিটেক্ট whether those anti-HIV antibodies are present or not. How do we do it? ওকে, ফার্স্ট লেন আবার ওই রকমই করলাম, এইচআইভির যে কটা প্রোটিন আছে এবং তার এগেনস্টে যে কটা অ্যান্টিবডি আছে সেগুলো দিয়ে আমি ইনকিউবেট করলাম। ওকে, এটা হচ্ছে কন্ট্রোল। সেকেন্ড হচ্ছে আমার ব্লাডে যে এইচআইভি প্রোটিনস আছে এবং আমার ব্লাডে যে অ্যান্টিবডিসগুলো আছে সেগুলোকে আমি নর্মাল এইচআইভি প্রোটিনের সাথে বাইন্ড করতে দিলাম। সো আই হ্যাভ অল দিস এইচআইভি প্রোটিনস অ্যাট মাই ডিসপোজাল। মন দিয়ে শোনো, আমার ব্লাডটাকে আমি সেইভাবে তার সাথে ট্রিট করলাম। বাইরে আমার কাছে এইচআইভি সব প্রোটিন আছে, আমি আমার ব্লাডটাকে তার সাথে ট্রিট করলাম। তাহলে আমার ব্লাডে যে অ্যান্টিবডিগুলো আছে, 7টা অ্যান্টিবডি, সেই 7টা অ্যান্টিবডি কিন্তু বাইন্ড করলো এইচআইভি প্রোটিনগুলোর সাথে। এরপর এই টোটাল জিনিসটাকে আমি একটা মেমব্রেনে ট্রান্সফার করছি, জেলে চালাচ্ছি, মেমব্রেনে ট্রান্সফার করছি, হোয়াটএভার। করার পর এইবার আমি সেকেন্ডারি অ্যান্টিবডি দেবো, লাইক এলাইজা, যেটা কি আমার যে ব্লাডের প্রাইমারি হিউম্যান অ্যান্টিবডি সেটার অ্যান্টি, এবং দ্যাট সেকেন্ডারি অ্যান্টিবডি ইজ ট্যাগড উইথ আ মার্কার। তাহলে লেন ওয়ানে কি হবে, দি সেকেন্ডারি অ্যান্টিবডিজ উইল বাইন্ড টু all the, because that's a control, সেখানে আমি এমনি all primary antibodies provide করেছি, will all the primary antibodies and give color. But lane 2 তে যেখানে all the HIV proteins are present but only 7 antibodies could be detected from my blood and they bound to the HIV proteins. Now the secondary antibodies, that is anti
human antibody will bind to those 7 primary antibodies only, and they will give a colored band. So this is how you detect the antibody present in the blood using the Western blot. Okay, and this is also a very sensitive test, but these tests are time consuming. তুমি যদি র্যাপিড দেখতে চাও, then obviously this ELISA for antibody detection and sandwich ELISA for antigen detection, these are much effective tests actually. So this is the entire thing যে HIV আমরা কিভাবে ডিটেক্ট করছি in the lab, but often we use more than one test to actually overcome the ambiguity. Thank you.